জুলাই গণঅভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায় ঘোষণার পর রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি আর কখনো ফিরতেই পারবেন না, নাকি এটাই তার রাজনৈতিক অধ্যায়ের শেষ বিন্দু? একদিকে আদালতের রায়, সর্বোচ্চ শাস্তি, অন্যদিকে শেখ হাসিনা নিজে বলছেন এটা ক্যাঙ্গারু কোর্ট আর রাজনৈতিক প্রতিশোধ। রায়ের পর আওয়ামী লীগের অভ্যন্তরে, মাঠ পর্যায়ে, আন্তর্জাতিক অঙ্গনে ঠিক কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, আজকে আমরা সে বিষয়টি দেখার মধ্যে বের করে আনবো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি। এবং অবশ্যই আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা ভার্সন অর্থাৎ বিবিসি বাংলার একটি বিশ্লেষণমূলক খবরের পরিপ্রেক্ষিতকে সামনে রেখে। প্রিয় দর্শক, আজকের এই গভীর তাত্ত্বিক রাজনৈতিক আলোচনায় আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শুরু করছি। এবং প্রতিদিনকার মতো আজকে আমার আলোচনার সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তুমি জানো 17ই নভেম্বর 7 সকালে প্রায় 3.5 ঘন্টা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়ের প্রায় 450 পৃষ্ঠা রায় পড়ে যে সর্বোচ্চ দ্বন্দ্বে দ্বন্দ্বিত করেছেন বাংলাদেশের প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তারপরে আন্তর্জাতিক মহলে আলোচনা আমরা ইতিমধ্যেই জেনেছি। সে সমস্ত বিষয় বাংলাদেশের দর্শকদের কাছে ইতিমধ্যেই পরিচিত। কিন্তু আজকে 4-5 দিন পর যে বিষয়টি বারবারই ঘুরে ফিরে এসছে, সেটি হচ্ছে এই রায়ের পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, কিংবা তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। তুমি জানো ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচন আসন্ন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচনটি করার জন্য ডক্টর ইউনূস সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এবং তুমি জানো যে ভোটারদের সঙ্গে যে রাজনৈতিক নেতাদের বা প্রার্থীদের জনসংযোগ ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। অর্থাৎ বাংলাদেশে একদিকে যখন গণতান্ত্রিক আবহের একটা উৎসবের আবহ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো সব ভোটমুখী, অন্যদিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বলে পরিচিত এবং অবশ্যই এখন অনেক ক্ষেত্রেই বিতর্কিত রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের ভবিষ্যৎকে নিয়েও একটি বড় সড় প্রশ্ন সামনে এসেছে। এবং সেই বিষয়টি আজকের বিবিসি বাংলার একটি বিশ্লেষণধর্মী খবরে উঠে এসেছে। তুমি বিষয়টি তো সকাল থেকে দেখছিলে, খবরটি পড়ছিলে। তুমি শুধু খবরের নিরিখে নয়, তোমার একেবারে নিজস্ব অপিনিয়ন কি? রান্নায় যখন রান্নার খাবারের পদে খুব যদি নুন পোড়া হয়ে যায়, তাহলে কি সেটা খাওয়া যায় কি? ঠিক তেমনি আর একটা বাংলাদেশে এই জাতীয় গণ অভ্যুত্থান না হলে এই মুহূর্তে আমি আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে ফিরে আসার সম্ভাবনা দেখছি না। ওই রান্নায় নুন কাটার মতো ওই রান্নাটা ফেলে না দেওয়া পর্যন্ত আর একটা অন্যায়, অবিচার, গণবিক্ষোভ যতক্ষণ বাংলাদেশের মাটিতে না হচ্ছে, আমরা সেটা কামনা করছি না। আমরা বারংবার বলেছি যে এই যে পরিস্থিতি 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের মানুষের এই যে পরিস্থিতি আওয়ামী লীগের কাছে এসে দাঁড়িয়েছে, যে গণবিক্ষোভ তৈরি হয়েছে, এখান থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক লোকেদের, দায়িত্ববান রাজনীতিকদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। এবং এই গণ রায়ের পরে যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় হয়েছে, সেখানেও বিএনপির কর্মকর্তা সালামউদ্দিন সাহেব বলেছেন যেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ধারণা বাংলাদেশের দায়িত্ববান রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের মানুষ যে পরিমাণ সচেতন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগের এখন ফেরা প্রায় অসম্ভব। আমি রায় কি হলো, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ কি বলছে, কি সমালোচনা হচ্ছে, এটা ক্যাঙ্গারু কোর্ট কিনা, আমি এদিকে যাচ্ছি না। রাজনৈতিক ভাবে তারা বিসর্জিত হয়ে গেছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে আওয়ামী লীগের যা অবস্থা, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মনে তাদের অবস্থান যা দেখে আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা অনুধাবন করতে পেরেছি কম বেশি পড়াশোনা করে, আমি জার্নাল পড়ে, মিডিয়া সবসময় ফলো করি, আমার মনে হয় না এখন এই মুহূর্তে তাদের আর কোনো ফেরার জায়গা আছে। তারা যদি নির্বাচনেও সুযোগ পায় অংশ নেওয়ার, তাতেও আমার মনে হয় না চিরে ভিজবে। দেখো, বিবিসি বাংলায় যে খবরটি, যে বিশ্লেষণমূলক যে তথ্যটি আমরা বা বিশ্লেষণমূলক যে প্রতিবেদনটি আমরা দেখেছি, তাতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ তিনি নিজেও বলেছেন যে আসলে শি ইজ ফিনিশড, অর্থাৎ আগের অবস্থায় শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই। যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটিও বলা হয়, কিন্তু লিডারশিপ যদি ব্লান্ডার করেন তার শেষ নিশ্চয়ই দেখতে হয়।
এটা কিন্তু এই রাজনৈতিক যে বিশ্লেষক সাব্বির আহমেদ তিনি বলেছেন। আর আওয়ামী লীগের পুনর্গঠন বিষয়টিও সামনে আসছে, কারণ দলের প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে আইনি প্রক্রিয়ায় অচল হয়ে রয়েছেন। আগামী 5 থেকে 10 বছর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, কারণ সেই সময় যদি আওয়ামী লীগ সরাসরিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, তবে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আবার সক্রিয় হয়ে বাংলাদেশের মানুষের হয়ে কাজ করা কিন্তু অনেকটাই দুঃসহ, এমনটাই কিন্তু এই আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলা ভার্সনের যে বিশ্লেষণমূলক খবর সেখানে উঠে এসেছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, আমি তো বললামই যে বিষয়টা হচ্ছে, কথাটা হচ্ছে রাজনীতি, রাজার নীতি, রাজনীতি। রাজা এখন কোথায়? রাজা তো রাজার জায়গায় নেই, রাজা তো এখন পালিয়ে নীতিতে আছে। পুনর্গঠনের মানে বিষয়টা কি? পুনর্গঠনের বিষয় তাহলে সেই রাজাকে বাদ দিয়ে নতুন কোন রাজাকে খুঁজে বার করে সে সৎ, একনিষ্ঠ, বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে চায়, সেই পরিবেশটা তো পেতে গেলে তারা যে নিষিদ্ধ সেটা তাকে উতরাতে হবে, তাই না? রায়টা ধরে নিচ্ছি বাতিল হবে, রায়টা নিষিদ্ধ হবে, আন্তর্জাতিক আদালত বলবে, জাতিসংঘ বলবে, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলবে রায় নিয়ে, ঠিক আছে, রায়টা ঠিক আছে, মৃত্যুদণ্ড আমরাও মানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজা কোথায়? রাজাকে রাজনীতির ময়দান থেকে, প্রশাসনিক ময়দান থেকে তো চলে যেতে হয়েছে। তো সেই জায়গাটা পুনরুত্থান তো একদিনে সম্ভব না। আমার তো মনে হয় না একটা মানুষ রাজনীতিতে আসলে সে যদি রাজার বেটাও হয়, সে কি একদিনই রাজনীতিটা শিখে যায়? শিখে তো যায় না, অনেক সময় দিতে লাগে, রাজনীতির পাঠ নিতেও তো অনেক সময় লাগে। বাংলাদেশের সাধারণ মানুষকে আওয়ামী লীগ যে আদর্শে বিলং করত, সেটা 15 বছরে সে আদর্শে বিলংটা কি হয়েছে আমরা দেখেছি। তো আবার সে 15 বছর আগের জায়গায় ফিরে যেতে গেলে, আরে 15 বছর না হোক, 5টা বছর তো সময় দিতে হবে। না, আমি এখানে একটা প্রশ্ন এসছে, আমি তোমাকে প্রশ্ন করব, কিন্তু তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি বলছো রাজা নেই, কিন্তু রাজার দাবি তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি পরিস্থিতির জন্য দেশ ছেড়েছেন। তার নিজের গণভবনের কর্মী, তার স্বজন, তার আওয়ামী লীগ নেতা নেত্রীর জন্য তিনি দেশ ছেড়েছেন। এবং একই সঙ্গে তার এই রায়ের বিষয়ে তুমি জানো, এটা নতুন নয়। রায়ের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরাসরি ক্যাঙ্গারো কোর্টের সঙ্গে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ এবং দলটির নেত্রী। রায়কে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ইতিমধ্যে তুমি জানো যে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং ছাত্রলীগের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। এখানে হচ্ছে আওয়ামী লীগের দাবি, এই দলটি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ, কেউ দল ছেড়ে যায়নি। অর্থাৎ এই যে আওয়ামী লীগের যে দুরবস্থা, তারা এখনো আওয়ামী লীগের সঙ্গে একেবারেই তাদের অঙ্গাঙ্গিভাবে দলটির নেত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, সেটি কলকাতা হোক, সেটি দিল্লিতে হোক, কিংবা দেশের অন্য কোনো জায়গায় হোক, কিংবা বাংলাদেশে হোক। এবং এই বিষয়টি কিন্তু সরাসরি দলের একজন শীর্ষ নেতা উদ্দিন নাসিম নিশ্চিত করেছেন। অর্থাৎ তার বক্তব্য থেকে পরিষ্কার যে বিচার প্রক্রিয়া, আইনি ব্যবস্থা সেটি পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তুমি জানো যে এইটা বলার একমাত্রই কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রাজনৈতিক একটা দ্বন্দ্ব ছিল। কারণ ডক্টর ইউনূস -2 ফর্মুলার জনক বলে মনে করা হতো, এবং যে কারণে তাকে গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নানা রকম ভাবে তার বিরুদ্ধে অনেক রকমের হামলা করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং সঙ্গত কারণে তার নোবেল পুরস্কার নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের বক্তব্য বা পাল্টা বক্তব্য বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু তোমার মধ্যে কি কখনো প্রশ্ন আসে কেন আওয়ামী লীগ এই ক্যাঙ্গারো কোর্ট হিসেবে এই পুরো বিচার প্রক্রিয়াটাকে তুলে আনছে? তোমার মধ্যে কি কখনো প্রশ্ন এসেছে আসলে ক্যাঙ্গারো কোর্ট বলতে কি বোঝানো হয়? দেখো, বাংলা অভিধানে একটা কথা আছে, শত্রু মিত্র। রাজনৈতিক শত্রুতাতে যে আওয়ামী লীগ বলবে, এটা আমি হলেও বলতাম, ওরা তো বলবেনি। ওনারা বলবেই ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আমি যতটুকু জানি, যতটুকু ইতিহাস পড়েছি, ওনারা তৈরি করেছিলেন। ওনারা এখন নেই, ওনারা নেই বলে ওনারা ক্যাঙ্গারু কোর্ট বলবে, এটা গেল 1 নম্বর। ক্যাঙ্গারু কোর্টটা তৈরি তো করেছিল আওয়ামী লীগের সময়, হয়েছিল আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, ঠিক আছে? সেই প্রেক্ষাপটটি, সেই জায়গায় তাদের বিচার হচ্ছে বলে বলছে ক্যাঙ্গারু কোর্ট, ইচ্ছা করে বলছে। মানে তারা বিচার করেছেন, সেই বিচারটি ঠিক আছে, এবং সেই কোর্টে তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, সেই কোর্টটি আমি করলে ঠিক আছে, আমি করলে ঠিক আছে, তুমি করলে ঠিক নেই, বুঝেছো? সোজা সাপটা ফর্মুলা।
প্রিয় দর্শক, আমরা ক্যাঙ্গারো কোর্ট কেন বলা হয় পৃথিবীর বিভিন্ন দেশে এই ক্যাঙ্গারো কোর্ট, শুধুমাত্র আওয়ামী লীগই কিন্তু এই কোর্টকে ক্যাঙ্গারো কোর্ট বলছে না। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বিচার প্রক্রিয়াকে যারা অভিযুক্ত হয়েছেন, সেই অভিযুক্ত হওয়ার পর এই বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারো কোর্ট বলে আখ্যায়িত করে কিছুটা নিজেরা ভারমুক্ত হয়েছেন। আমরা একটা প্রতিবেদন দেখে নেব যে কেন সারা পৃথিবীতে এই ধরনের ক্যাঙ্গারো কোর্ট নিয়ে রাজনৈতিক বক্তব্য এবং ক্যাঙ্গারো কোর্ট আসলে কি, সেই প্রতিবেদন দেখে আসার পর আবার আমরা আলোচনায় ফিরব। শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আচ্ছা, শেখ হাসিনার এই মামলাকালে ক্যাঙ্গারু কোর্ট শব্দটি হয়তো আপনি বহুবার শুনেছেন, কিংবা কেউ কেউ আগেও শুনেছেন। জানেন কি ক্যাঙ্গারু কোর্ট কি? একটা পশুর সাথে কোর্টের তুলনা কেন? কোথা থেকে এলো এই ক্যাঙ্গারু কোর্ট শব্দটি? কেন শেখ হাসিনার আওয়ামী লীগ এই রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলছেন? পুরো বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। এর পেছনে রয়েছে বিস্তর ইতিহাস। রাজনৈতিক কোনো ঘটনায় জড়িত বিচারের সময় ক্যাঙ্গারু কোর্ট শব্দটি প্রায় শোনা যায়। শেখ হাসিনার বিচারকালে এই শব্দটি বহুবার উঠে এসেছে। আসলে যে এই বিচারের বিরোধিতা করেন তারা সংশ্লিষ্ট আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যায়িত করেন। কিন্তু প্রশ্ন হলো, ক্যাঙ্গারু কোর্ট বলতে ঠিক কি বোঝানো হয়? কোথা থেকেই বা এলো এই নাম? ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, তাহলে সেই পশুর নামে কেন একটা বিচার ব্যবস্থার নামকরণ হলো? ক্যাঙ্গারু কোর্ট নামটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে কিছু প্রচলিত ধারণা রয়েছে। কর্নেল ইউনিভার্সিটির তথ্য অনুসারে 19 শতকে আমেরিকায় ক্যাঙ্গারু কোর্ট নামটির প্রচলন হয়, কিন্তু এর উৎস নিয়ে দুটি তত্ত্ব প্রচলিত আছে। প্রথম তত্ত্বটি বেশ জনপ্রিয়। এই মত অনুসারে 19 শতকের আমেরিকায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে ভ্রাম্যমাণ বিচারকদের অস্তিত্ব ছিল। তারা এক শহর থেকে আরেক শহরে দ্রুত বিচার কাজ শেষ করে ফিস আদায়ে ব্যস্ত হয়ে পড়তেন। ক্যাঙ্গারুর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে চলার কারণেই আদালতগুলো ক্যাঙ্গারু কোর্ট নামে পরিচিতি পায়। দ্বিতীয়টি আরো ইন্টারেস্টিং। দ্বিতীয় তত্ত্বটি বলছে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ সময়কালের সঙ্গে সম্পর্কিত। সালটা ছিল 1848। ক্যালিফোর্নিয়ায় সোনা আবিষ্কার হওয়ার পর ভাগ্য বদলের আশায় পুরো যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে পাড়ি জমায়। সে সময় সোনার খনির মালিকানা নিয়ে প্রচুর বিরোধ হতো। অন্যের খনি দখল করা বা ক্লেম জাম্পিং ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এসব বিরোধ মেটাতে দ্রুত ও আনুষ্ঠানিকভাবে আদালত বসানো হতো। এই অস্থায়ী আদালতগুলো ক্যাঙ্গারু কোর্ট নামে পরিচিতি পায়। সহজ কথা বলতে গেলে ক্যাঙ্গারু কোর্ট বলতে বোঝায় স্বঘোষিত বা আনুষ্ঠানিক আদালত, যেখানে বিচারের নামে প্রহসন চলে। এখানে স্বীকৃতি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মন গড়া ভাবে রায় ঘোষণা করা হয়। এই ধরনের আদালতে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না এবং রায় সাধারণত আগে থেকেই ঠিক করা থাকে। বিচারক বা বিচারক মণ্ডলী কোনো এক পক্ষের প্রতি চরমভাবে পক্ষপাত দুষ্ট থাকেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচার কাজ শেষ করা হয়। শেষে আইনের সুবিধা মতো ব্যাখ্যা করে রায় দেওয়া হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ এই রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে আখ্যায়িত করেছেন। ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যদিও এখনো পর্যন্ত শেখ হাসিনার কোনো প্রকার অনুশোচনা নেই, এখনো তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন এই রায় পক্ষপাত দুষ্ট। রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেজন্য তিনি নাকি গর্বিত। আওয়ামী লীগ নেত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেওয়া হয়েছে, তাও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা। তুমিও দেখলে, প্রতিবেদনটি দেখলে। আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে বিষয়টি হচ্ছে যে এই যে ধরো আজকের যে বিষয় নিয়ে আলোচনা, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফেরা সম্ভব কিনা, আমি তো দেখছি যে তারা ভীষণভাবে সক্রিয়। তুমি বলবে কিসে সক্রিয়, আমি বলবো ভার্চুয়াল মিডিয়াতে সক্রিয়। তারা রীতিমতো সকালে বিকেলে দুপুরে সন্ধে তাদের ভার্চুয়াল মিডিয়াতে মিটিং হচ্ছে। তাদের দলটির শীর্ষ নেত্রী অডিও বার্তা দিচ্ছেন। কলকাতায় পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ওখানে 15 বছর বিভিন্ন টেন্ডারবাজিতে, বিভিন্ন দখলদারিত্বে হিন্দুদের জমি জায়গা দখল করে কোটি কোটি টাকা রোজগার করেছেন, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত ধরনের অভিযুক্ত তারা কলকাতা থেকে কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখেছি যে 24x7 তারা কিন্তু অ্যাক্টিভ নয়, শুধু প্রো অ্যাক্টিভ। কোথায়? আমরা তো শাটডাউন লকডাউন দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখে আমাদের প্রথম কলকাতা লোকে দেখে আমাদের বক্তব্য আমরা করলাম,
একটা দেখলাম দর্শক সংখ্যা নেই, লাভ হবে? যে বার্তা দিচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ হয়েছে, রায় নিয়ে তো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলবে, জাতিসংঘ বলবে, আমি রায় বাদ দাও, রায় বাদ দাও, তারা যে নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হওয়াটা কতটা ঠিক না বেঠিক সেটা নিয়ে আন্দোলনে নামছে না কেন? সেটা নিয়ে আন্দোলনে নামতে বলো না, দেখো না মাঠে ময়দানে লোক পাওয়া যায় কিনা। আমি তো এখনো বলছি আমার যদি ভুল না হয়ে থাকে, যেদিন এই রায় ঘোষিত হলো পরদিন থেকেই বাংলাদেশে লাগাতার লকডাউন বা শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, সুতরাং আন্দোলনে তারা রয়েছেন। এখন তোমাকে যে প্রশ্ন, সেই আন্দোলনে কি বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ তুমি দেখেছো কিনা? চিড়ে তো ভিজছে না, চিড়ে তো কড়া হয়ে যাচ্ছে রোদে পড়ে পড়ে, চিড়ে আর ভিজছে না, জল ঢাললেও ভিজছে না, চিড়ে এত তেতে আছে। আমরা তো দেখলাম এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশে ব্যাপক হরতাল হয়েছে, হওয়া তো উচিত ছিল, ব্যাপকের বয়জফলা পর্যন্ত আসেনি। আমি বলছি না, বাংলাদেশের মানুষ বলছে ভাই, আমি এখনো বলছি কে ভুল কে ঠিক বাংলাদেশের মানুষই বিচার করবে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলছি না, আমি জামাতের পক্ষেও কথা বলছি না, আমি বিএনপির পক্ষেও কথা বলছি না, বাংলাদেশের সাধারণ মানুষের পরিস্থিতি কি বলতে যাচ্ছ? তুমি নিরপেক্ষ? একদম, আমি নিরপেক্ষ বলছি। কিন্তু নিরপেক্ষ বলে কিছু নেই, তুমি যখন কোনো মত প্রকাশ করো তখন ভিন্ন মতের মানুষ তোমাকে কিন্তু ভিন্নভাবেই দেখবেন। আমি সঠিকটা বলছি, আমি সঠিকটা বলছি। একটা দেশের প্রধানমন্ত্রীকে কেন চলে আসতে হয়? দলটার নাম আওয়ামী লীগ, দলটার নাম আওয়ামী লীগ। গভীর ষড়যন্ত্রে বাধ্য হয়েছেন চলে আসতে। তাহলে ওনার প্রশাসন কি করেছে? কোন গভীর ষড়যন্ত্র যদি হয়, আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমি নেতাদের নয় পালিয়ে গেছে, কর্মীরা আছে না, কর্মীরাও ষড়যন্ত্রের শিকার। নেতা নেই বলে কর্মীরা মাঠে ময়দানে নামতে পারছে না, মাঠে না, তারা ভয় পাচ্ছেন, কারণ হামলা হচ্ছে। আওয়ামী লীগের অভিযোগ, শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের রেখে যাওয়া। ভাই, বাংলাদেশের সব মানুষকে আওয়ামী লীগ করেন? বাংলাদেশের সব মানুষ, সাধারণ মানুষ নেই? আওয়ামী লীগ দলটাকে শুধু আওয়ামী লীগের যারা কর্মী তাদের জন্য দলটা, তা তো না, বাংলাদেশের মানুষের জন্য। সেই সমর্থন কোথায়? তুমি বলতে চাইছো যে আজকে আন্তর্জাতিক সংগঠনগুলো, বিবিসি বাংলা একটা আন্তর্জাতিক সংগঠন, তারা এটা নিয়ে আলোচনা করছে, বড় বড় বিশ্লেষকরা বলছেন, তাদের মাথায় কি ঘিলুতে কিছু নেই নাকি? আছে বলেই তো বলছে। বাংলাদেশের রাজনীতি ভুলে যাও, গোটা বিশ্বের এরকম নেতাদের যা হয়েছে, তারা কি আর ফিরে আসতে পেরেছে? না, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। পরমাশিস বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে, তারা আন্তর্জাতিক মহলে বিভিন্ন, এমনকি ইন্টারপোলেও তারা চিঠি পাঠাবেন, এবং আইনি যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে সর্বোচ্চ সাজা হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন করা হবে। এমনটাই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কিংবা এখন বাংলাদেশে যারা রাজনীতি চালাচ্ছেন তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সুতরাং ফিরিয়ে নেওয়ার বিষয়টিও কিন্তু একাধারে একটি প্রক্রিয়াধীন, এবং সেই বিষয়টি হবে। যদিও এই বিষয়টি নিয়ে তোমার কাছে আমার সরাসরি প্রশ্ন, যে এই যে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছে। আমরাও এর আগে একটা এপিসোড করেছি যে ভারতের অবস্থান পরিষ্কার, শেখ হাসিনাকে সত্যিকার অর্থে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, বা ফিরিয়ে দেওয়াও সম্ভব নয়। আমি প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা, সুতরাং এই প্রশ্ন করব না তোমাকে। আমার একটাই তোমার কাছে প্রশ্ন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি প্রশ্ন করব। কাগজে কলমে এই রায়টি হয়েছে, এই রায়টি শেখ হাসিনার কাছে একটি মানসিক চাপ, এবং রাজনৈতিকভাবে এই দলটির কাছে একটি মানসিক চাপ, এবং একই সঙ্গে আমি একেবারে শিরোনামে আসব, এই দলটি এবং দলটির নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ এই রায়ের ক্ষেত্রে অনেকাংশেই অনিশ্চিত। তুমি এর সঙ্গে শুধু যোগ করবে যে এই আওয়ামী লীগের আজকের যে অনিশ্চিত ভবিষ্যৎ, সেটা এখন বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এর থেকে শিখবে কিনা, না একই পথে হাঁটবে? দেখো, শিখবে কিনা বিষয়টা বলছি, রায়টা কাগজপত্রে হয়েছে, আর চাপটা, রাজনৈতিক চাপটা কার্যকারিতায় হয়েছে। বুঝতে পারলাম? একদম, আমিও তাই বলছি। কাগজে কলমে হয়েছে, তার মৃত্যুদণ্ড কিংবা অন্য সাজা, সেটি হয়তো আক্ষরিক অর্থে, বাস্তবিক অর্থে মৃত্যুদণ্ড হয়ে গেছে। রাজনীতির লোক ক্ষমতার শীর্ষে বসে সে এখন পলাতক, যা শাস্তি তো হয়ে গেছে, নতুন করে আর কি হবে? আর ভারতবর্ষের সরকার, ভারত সরকার তো রায়ের দিনই বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, একটা সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে ভারত সবসময় থাকতে চায়। প্রকারান্তরে কিন্তু ভারত সরকার কম বেশি বুঝিয়ে দিয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এখানে এসছে নিরাপত্তা পাওয়ার জন্য, জীবন রক্ষার জন্য, তাকে কেন ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে কি দেবে না এটা আমি বলতে পারি না, সেটা যা আন্তর্জাতিক নীতি আছে,
বন্দি প্রত্যার্পণ চুক্তিতে যা আছে, উনি তো বন্দী হননি এখানে, উনি তো এখানে বন্দী নন, উনি রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছে জীবন রক্ষার জন্য, বন্দি প্রত্যার্পণ চুক্তি হয়েছে। তাহলে আমরা আলোচনার প্রায় শেষের দিকে ঢুকে যাচ্ছি। আমরা শুধু দর্শকদেরকে বলবো যে আমরা প্রথম 1 বছর আগে বাংলাদেশের এই যে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে যে মামলা হয়েছিল বা তারপর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি হতে যাবে, তার ভবিষ্যৎ কি, এসব নিয়ে আমরা কিন্তু আমরা বিস্তারিত তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত স্টোরি করেছিলাম, একটা ব্যাখ্যামূলক স্টোরি করেছিলাম, পলিটিক্যাল স্টোরি করেছিলাম। সেটি এই কিউআর কোডে রয়েছে। আপনারা এই কোড স্ক্যান করে কিন্তু আমাদের পুরনো ভিডিও দেখে আসতে পারেন এবং এই ভিডিও দেখে আপনারা মূল্যবান মন্তব্য করতে পারেন। কারণ প্রথম কলকাতা বাংলাদেশ সম্পর্কে, ভারত বাংলাদেশ সম্পর্কে যা ভাবে হয়তো অন্যরা অনেকদিন পরে ভাবে কিংবা ভাবতেই পারে না। সুতরাং আমাদের 1 বছর আগে এই যে লিঙ্ক, 1 বছর আগে যে ভিডিও লিঙ্ক, সেই ভিডিও লিঙ্কটি আপনাদের কাছে দেওয়া হলো কিউআর কোড, সেই ভিডিও লিঙ্ক দেখে আপনারা দেখে আসতে পারেন। একই সঙ্গে প্রথম কলকাতা যারা নিয়মিত দেখেন, প্রথম কলকাতার আমাদের সঙ্গে যারা নিয়মিত আছেন, আমাদের আলোচনার সঙ্গে যারা নিয়মিত আছেন, তারাও কিন্তু আমাদের এই যে কিউআর কোড রয়েছে, কিউআর কোড দেখে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং বরাবরই বলি যে আজকের এই ভিডিও দেখে নয়, বরং আপনি পেছন থেকে 8-10টি ভিডিও কিংবা 1 বছর আগের পুরনো ভিডিও দেখেও যদি মনে হয় প্রথম কলকাতা আপনাদের মনের কথা বলে, আপনারা যা চাইছেন সেই কথা বলে, কিংবা একেবারে বাস্তবধর্মী কথা এই মুহূর্তে যা ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে রয়েছে সেই কথা প্রথম কলকাতার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একই সঙ্গে বলবো যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজও আমরা এখন নিয়মিত আমাদের এই দুজনের যে আমরা যে আলোচনা করি প্রতিদিনকার, সেটিও আমরা রোজ দেবার চেষ্টা করি। আগে হয়তো এটা অনেকটাই অনিয়মিত ছিল, যেহেতু এখন অনেকেই ফেসবুকে দাবি করেছেন যারা ফেসবুকে নিয়মিত দর্শক, তাদের মধ্য দিয়েও আমরা ভারত বাংলাদেশের এই সুসম্পর্ক রিভিল্ড করার যে কাজ আমরা 2 বন্ধু, 2 সাংবাদিক সহকর্মী আমরা যে করছি গত 1.5-2 বছর ধরে, সেটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু নিয়মিত আমাদের কন্টেন্ট এখন কিন্তু ফেসবুকেও আপলোড করছি। আপনারা এই কিউআর কোড থেকে সেটি স্ক্যান করে আমাদের ফেসবুক পেজেও যেতে পারেন এবং ভালো লাগলে সেই পেজটিও ফলো করতে পারেন। বিশ্লেষণের সারাংশ যদি আমরা এক এক করে 5টি পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি হবে আইনগত অবস্থানের ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং রায় পুরোপুরি বহাল। রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে পরিষ্কার যে দলটির সভানেত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত এবং শীর্ষ নেতারাও এখন বিদেশে পালিয়ে রয়েছেন, তার মধ্যে অনেকেই রয়েছেন ভারতে, বিশেষ করে কলকাতায়। দলটির দলীয় অবস্থান, বাংলাদেশে এই মুহূর্তে দলীয় অবস্থান যদি বলা হয় তাহলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সাংগঠনিক সক্রিয়তাও নেই। সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন, জনপ্রশ্ন, আমরা যদি জনপ্রশ্নকে সামনে আনি তাহলে জনগণের ওপর এই রায়ের ক্ষেত্রে খুব একটা বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বলে বিবিসির বিশ্লেষণ বা আমাদের বিশ্লেষণও উঠে আসেনি। আমাদের যে আজকে এপিসোড, এই এপিসোডের যে মূল সুর, সেই সুরটি হচ্ছে ভবিষ্যৎ চ্যালেঞ্জ। 5 এবং শেষ নাম্বার বিশ্লেষণের পয়েন্ট, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে সংকট, রায় কার্যকর হবে কি হবে না তার আগে মানসিক চাপ, এবং অবশ্যই এর সঙ্গে যুক্ত ভারতের ভূমিকা, ভারত বাংলাদেশের সম্পর্ক, আমাদের যে প্রত্যার্পণ চুক্তি আছে তার সঙ্গে আইনের ফাঁকফোকর, সেটা কতটা ঢাকা দিল্লি ডিল করতে পারে, এবং অবশ্যই আন্তর্জাতিক মহল। আর শেষ করব কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আবার রিক্যাপ করে। শেখ হাসিনা নিজে বলছেন ষড়যন্ত্র, দলটি বলছে নেতৃত্ব ফিরে আসবে, আর বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে তার অধ্যায় শেষ। কিন্তু এর বাইরেও কিছু কথা থাকে। আদালত, রাজনীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি ত্রিমুখী চাপে শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে গড়ায়, রাজনীতিতে কিছুই অসম্ভব নেই। রাজনীতিতে কোনো শত্রুই দীর্ঘস্থায়ী নয়, রাজনীতিতে কোনো বন্ধুই দীর্ঘস্থায়ী নয়। সুতরাং কখন কোন অবস্থায় প্রেক্ষাপট ঘুরে যায় সেটি কিন্তু সময়ের উপর ছাড়তে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে ছিলেন আমার বন্ধু, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, বিশ্লেষক, সাংবাদিক পরমাশিস খসড়াই। পরমাশিস, তোমাকেও এত সময় ধরে আমাদের দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান, ধারালো এবং সময়োপযোগী বিশ্লেষণ শেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।